ভুল এক সিদ্ধান্তের ফলে বিচারের দেবী নিজেই ফেসে যায় এক মহাবিপদে, যেটা থেকে বাঁচতে হলে 1 বছরের মধ্যে পৃথিবীর এমন 10 জনকে শাস্তি দিতে হবে যাদের অপরাধ ক্ষমার অযোগ্য। মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনার বারবারই মনে হবে এটাই মনে হয় নায়কের প্রধান চরিত্র, কিন্তু ধীরে ধীরে এই ড্রামার টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। ড্রামার শুরুতে ক্যান বিটনা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে অনেকগুলো ডাক্তারের সামনে নিজের বিষয়ে বলছিল। বিটনা বলে, আমি একটা ডিমন, আমি হেল থেকে এসেছি, আর এই মেয়েটার শরীর আমি বশ করে নিয়েছি। যদিও এই শরীরটা আমি নিজে চুজ করিনি, তবে যখনই আমি আয়নায় নিজেকে দেখি তখনই আমার ভালো লাগে, কারণ মেয়েটা সত্যি অনেক সুন্দর। ওখানে থাকা একজন ডাক্তার তখন তাকে জিজ্ঞেস করে, তার মানে কি বিটনা মারা গিয়েছে? এরপরে সে পুরো ঘটনা খুলে বলে। দেখা যায় বিটনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, অনেক রক্ত পড়ার ফলে সে মারা যায়। তখন তার শরীরের আত্মা বাইরে বেরিয়ে আসে এবং তার সামনেই একটা দরজা খুলে যায়, যেটা দিয়ে ভিতরে আসার পরে সে মার্ডারার হেল নামে একটা জায়গায় এসে পৌঁছায়। এখানে এই মহিলাটির নাম জাস্টিডিয়া। যেসব লোকদের অপরাধ ক্ষমার অযোগ্য, জাস্টিডিয়া তাদের বিচার করে হেলে পাঠায়। আর এটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট বেলাক। জাস্টিডিয়া বিটনাকে দেখার পরে বেলাককে জিজ্ঞেস করে, এটা আবার কে? বেলাক বলে, এটা খুবই অদ্ভুত, কারণ হিসাব অনুযায়ী এই লোকটাই আজকের শেষ অপরাধী। জাস্টিডিয়া প্রথমে এই লোকটাকে সিল মেরে হেলে পাঠাতে বলে। বেলাক তার কপালে ঘিয়ানার সিল মারার সাথে সাথে এই লোকটা অদৃশ্য হয়ে যায়। বিটনা বলে, তোমরা কি এখন আমার বিচার করবে? আমি তো নিজেও একজন বিচারক। জাস্টিডিয়া বলে, একজন বিচারককে তো এখানে আসার কথা না, তুমি মারা গিয়েছো কিভাবে? বিটনা বলে, আমি জানি না, তবে যখন আমি পার্কে ছিলাম তখন কেউ আমাকে ছুরি মেরেছিল। জাস্টিডিয়া বলে, তুমি এখানে এসেছো, তার মানে নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো। সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় বিটনাকেও হেলে পাঠানোর জন্য, কিন্তু বেলাক বলে, বিচার ছাড়া কাউকে হেলে পাঠানো উচিত হবে না। বেল যদি এটা জানতে পারে তাহলে সে খুবই রেগে যাবে। জাস্টিডিয়া তার কোনো কথা না শুনে তার কাছ থেকে ব্র্যান্ড লাগানো ছুরিটা নিয়ে নেয়। বিটনা বারবারই বলছিল সে কাউকে মারেনি। জাস্টিডিয়া তার কোনো কথা না শুনেই তার মাথায় ব্র্যান্ড করে দেয়। এর সাথে সাথেই ওখানে বেইল ও তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। বেইল জাস্টিডিয়াকে বলে, তুমি একজন সাধারণ অপরাধীকে ফেক হেলে পাঠানোর পরিবর্তে ঘিয়ানায় পাঠিয়ে দিয়েছো, তুমি কি তোমার ভুল স্বীকার করছো? কিন্তু জাস্টিডিয়া তার ভুল মানতে চাইছিল না। বেইল বলে, তুমি যদি তার পুরো কথা শুনতে তাহলে তোমার এত বড় ভুল হতো না। জাস্টিডিয়া বলে, একজন জাজ তার রায় শোনাবে, এটাই স্বাভাবিক। অপরাধীর ভুলভাল কথা শোনার মতো সময় আমার কাছে নেই। বেইল বলে, যাই হোক, তোমার ভুল হয়েছে, তাই তুমি এখন মানুষের পৃথিবীতে যাবে এবং সেখানে জজ হয়ে এমন 10 জনকে শাস্তি দেবে যাদের অপরাধ ক্ষমার অযোগ্য, এবং তাদের সবাইকে তুমি নিজের হাতেই হেলে পাঠাবে। যেগুলো শুনে বেলাক হাসছিল। তখন বেইল তাকে বলে, যেহেতু এই সমস্যাটা তোমার ত্রুটির কারণেই হয়েছে, তাই তুমিও সেখানে যাবে এবং সেই সব অপরাধীকে খুঁজে বের করবে। যদি পারো তাহলে তুমি সেই মানুষের শরীরে জীবিত থাকতে পারবে, আর না পারলে তোমারও একই শাস্তি হবে। কিন্তু জাস্টিডিয়া এগুলো মানতে চাইছিল না। তখন বেল বলে, তুমি যদি এগুলো না করো তাহলে তোমাকে এখনই মরতে হবে। এটা বলেই বেল তাকে মারতে শুরু করে। তখন জাস্টিডিয়া তার কথা মেনে নেয়। এরপরে বিটনার মৃত শরীর দেখানো হয়। জাস্টিডিয়া তার মাথায় হাত দিয়ে দেখে কেউ একজন ছুরি মারার ফলেই তার মৃত্যু হয়েছে। জাস্টিডিয়া তার শরীরে ঢুকে যায়। এই সমস্ত কথাগুলো বিটনা তার সামনের ডাক্তারগুলোকে বলছিল, যেগুলো তারা বিশ্বাস করছিল না। ওখান থেকে ফেরার সময় এক ডাক্তার বিটনাকে বলে, তোমাকে তোমার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, যেটা এই হাসপাতালে সম্ভব না। এটা বলেই সে তাকে একটা কাগজ দেয়, যেটাতে বিটনার মানসিক ভারসাম্যহীনতার কথা লেখা ছিল। বিটনা তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায়। আজকে তার একটা কেসের ট্রায়াল আছে, কারণ সে একজন জজ। বিটনা কোর্টে সেই সবাইকে বলে, আমি খুবই ব্যস্ত, তাই যা বলার দ্রুত বলো। এখানে ড্রামার আর এক মেইন লিড হান দাউনকে দেখানো হয়। হান বলে, আমি ভায়োলেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন টিম 2 এর লিওটিনেন্ট। এ সময় বিটনা ওখানে কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করে এবং বলে, তোমার পক্ষের উকিল কোথায়? হান বলে, যদি সঠিকভাবে বিচার হয় তাহলে আইন আমাকে রক্ষা করবে। বিটনা তাকে পুরো ঘটনা খুলে বলতে বলে। হান বলে, সেদিন আমি একটা সাসপেক্টকে তাড়া করছিলাম, যে একজনকে মেরে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেলেছিলাম, তার পালানোর আর কোনো পথ ছিল না। তখন সে আমাকে মারার জন্য একটা ছুরি বের করে, কিন্তু তারপরেও আমি তাকে অ্যারেস্ট করে নিয়েছিলাম। এরপরে কোর্ট তাকে অল্প কিছু জরিমানা দিয়ে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পরে সে আমার নামেই কেস করে দেয়। সে অভিযোগ করেছিল আমি তার কাছ থেকে ছুরি নেওয়ার সময় তাকে যে লাথি মেরেছিলাম তার ফলে নাকি সে ব্যথা পেয়েছিল। তখন সেই লোকটার উকিল বলে, আমার ক্লায়েন্টের হাতের ব্যথার ফলে সে এখনো নিজের হাতে কিছুই খেতে পারে না। বিটনা বলে, একজন আসামির সামনে পুলিশ কি অনুরোধ করবে?
যে স্যার দয়া করে আপনার ছুরিটা আমার হাতে দিয়ে দিন, আর হাতে দিতে না চাইলে পেটে ঢুকিয়ে দিন। তো যাই হোক, হানের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় সেই কেসটা জিতে যায়। এরপরে বিটনা অন্য একটা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য যাচ্ছিল। হান তাকে পিছন থেকে ডেকে ধন্যবাদ দিতে গেলে বিটনা বলে, আমি এখন খুবই ব্যস্ত, তুমি আমার এই জিনিসগুলো 5th ফ্লোরে 18 নম্বর ক্রিমিনাল ডিভিশনে দিয়ে এসো, যেখানে একজন মোটা ভদ্রলোক আছে, এগুলো তার কাছেই দেবে। হান বিটনাকে বলে, আমাকে সহানুভূতি দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। বিটনা বলে, আমি ক্রিমিনাল জাজ হয়েছি যাতে এমন মানুষদের শাস্তি দিতে পারি যারা হেল ডিজার্ভ করে, তাই আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। অন্য সিনে বিটনার অ্যাসিস্ট্যান্ট গু নাম দোকে দেখানো হয়। বেলাক পৃথিবীতে বিটনার অ্যাসিস্ট্যান্টের শরীরে প্রবেশ করেছে। হান সেখানে এসে বিটনার জিনিসপত্রগুলো মান্দোকে দিয়ে দেয়। মান্দো বলে, এত ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো সে একজন অচেনা মানুষের কাছে কিভাবে দেয়, আর সেই বা কোথায়? হান বলে, আমি জানি না, তবে সে খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আসলে বিটনা একজন ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য চার্জে এসেছিল, কিন্তু এখানে ক্রস দেখার পরে তার মাথা ঘুরছিল, তাই সে সানগ্লাস পরে ভিতরে যায়। এখানে অঙ্গিয়ন নামের একটা মেয়েকে দেখানো হয়। বিটনা আচমকা গিয়ে তাকে বলে, গড তোমার সব কথাই শুনছে, কিন্তু সেটা গ্রাহ্য করবে না। অঙ্গিয়ন বলে, আমি এখানে আছি সেটা তুমি কিভাবে জানলে? বিটনা বলে, আমি তোমার কেসটা নিয়ে শুধু সত্যিটা জানতে চাই। অঙ্গিয়ন বলে, আমি এ ব্যাপারে পুলিশের কাছে নন পানিশমেন্ট লেটার দিয়ে দিয়েছি। বিটনা বলে, এটা খুবই অদ্ভুত, কারণ যে লোকটা তোমাকে প্রতিনিয়ত মারে এবং মেরে ফেলার হুমকি দিয়েছে, তাকে তুমি কিভাবে ক্ষমা করতে পারো? অঙ্গিয়ন তার কথায় কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু বিটনা তারপরও তার পিছন পিছন আসছিল। সে বাইরে এসে আবার অঙ্গিয়নকে বলে, তুমি যদি এমন করতে থাকো তাহলে আমাকে ওই নন পানিশমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করতে হবে। আমি শুধু সঠিক বিচার করতে চাই, তুমি আমাকে সত্যিটা বলো। কিন্তু অঙ্গিয়ন কিছুতেই রাজি হচ্ছিল না। তখন ওখানে দুইটা পুলিশ এসে বিটনাকে তাকে ফলো করতে নিষেধ করে। বিটনা বলে, আমি একজন জাজ, আর আমি এখানে তদন্ত করছি। পুলিশ বিটনার আইডি দেখতে চাইলে বিটনা তার পার্সগুলো নিচে ফেলে দিয়ে দেখতে বলে, যেখানে পুলিশেরা তার হাসপাতালের সেই কাগজটা দেখতে পায় যেখানে তার মানসিক সমস্যার কথা লেখা ছিল। অন্যদিকে হানকে দেখানো হয়, তার মা তাকে এখানে দেখতে এসেছিল। হানের মাও একজন ডিটেকটিভ। সে হানকে বলে, অপরাধীকে ধরার জন্য তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করবে, কিন্তু নিজের প্রাণের ঝুঁকি হয় এমন কাজ করবে না। তখন অন্য আর একজন ডিটেকটিভ এসে হানকে বলে, অঙ্গিয়নকে কেউ একজন ফলো করছিল, যাকে আমরা ধরে এখানে নিয়ে এসেছি। হানের মা বলে, জংজুন তো এখন জেলের ভিতরে, তাহলে কে ফলো করছিল? এরপরে তারা বিটনাকে ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পরে সে হানকে দেখে বলে, আমি অঙ্গিয়নের কেসটা নেওয়ার জন্য গিয়েছিলাম। সে মিথ্যা বলে সত্যিটা লুকানোর চেষ্টা করছিল, আর একজন জাজ হিসাবে সত্যিটা জেনে সঠিক বিচার করা আমার দায়িত্ব। তো যাই হোক, যাওয়ার সময় হান বিটনাকে বলে, আমি তোমার মতো এমন কাউকে আগে কখনো দেখিনি। হান বিটনার সেই মানসিক সমস্যার কাগজটির ব্যাপারে বলছিল। বিটনা বলে, ওটা একটা হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন। হান বলে, এই প্রেসক্রিপশনটা যেখান থেকে করা হয়েছিল সেটাই দেশের সব থেকে বিখ্যাত একটা হাসপাতাল। বিটনা বলে, তুমি কি ডিমনে বিশ্বাস করো? যদি বলি আমি একটা ডিমন, তাহলে কি বিশ্বাস করবে? হান বলে, আমি গড এবং ডিমন কোনোটাই বিশ্বাস করি না। যদি গড থাকতো তাহলে পৃথিবীর অবস্থা এমন হতো না। বিটনা বলে, পৃথিবীর এমন অবস্থার জন্য গড এবং এভিল কেউই দায়ী না, এর জন্য দায়ী মানুষেরাই। এরপরে হান তাকে কালকে ট্রায়ালের জন্য প্রস্তুত হতে বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ট্রায়াল চলাকালীন আসামির বিপক্ষের উকিল বলে, জংজুন তার গার্লফ্রেন্ডকে 3 বার আঘাত করেছে। এরপরে ভিকটিম যখন তার সাথে দেখা করা বন্ধ করে দেয়, তখন জংজুন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। জংজুনের পক্ষের উকিল জসকে বলে, জংজুন ভিকটিমের গায়ে আঘাত করেছিল, কিন্তু তাকে মেরে ফেলার হুমকি দেয়নি, যেটা ভিকটিম পুলিশের নন পানিশমেন্ট এগ্রিমেন্টে জানিয়েছে। বিপক্ষের উকিল তখন অঙ্গিয়নের গায়ে সেই আঘাতের ছবিগুলো দেখায়। বিটনা জংজুনকে আঘাতের কারণ জিজ্ঞেস করে। জংজুন বলে, আমাদের মধ্যে এর আগে ঝগড়া হয়েছিল, যে কারণে অঙ্গিয়ন ব্রেকআপ করতে চাইছিল, যেটা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তবে আমি তাকে কখনোই মেরে ফেলার হুমকি দেইনি। বিটনা বলে, তুমি কি চাও তোমার জন্য অঙ্গিয়ন মারা যাক? জংজুন বলে, আমি কখনোই সেটা চাইব না, আমি তাকে মন থেকে ভালোবাসি। আমার জন্য যদি তার কোনো সমস্যা হয় তাহলে এরপর থেকে আমি আর কখনোই তার পাশে যাব না। বিটনা সবকিছু শোনার পরে পরের দিন এই মামলার রায় দেওয়ার কথা বলে ওখান থেকে চলে যায়। এরপরে বিটনা এই বিষয়ে কথা বলার জন্য অঙ্গিয়নের বাবা মায়ের কাছে আসে। অঙ্গিয়নের মা বলে, অঙ্গিয়ন ভয় পেয়ে আছে, সে যদি সত্যিটা বলে তাহলে জেল থেকে বের হওয়ার পরে জঙ্গুন অঙ্গিয়নকে মেরে ফেলবে। বিটনা বলে, আপনারা নিশ্চিত যে জঙ্গুন জেল থেকে বের হওয়ার পরে অঙ্গিয়নকে মেরে ফেলবে?
অঙ্গিউনের বাবা বলে আমি নিশ্চিত সে এটাই করবে, যেটা শোনার পরে বিটনার মুখে হাসি দেখা যায়। পরের দিন কোর্টে বিটনা রায় দেয় যে যেহেতু জংগুন ভিকটিমকে খুব বাজেভাবে আঘাত করেছে, তাকে নিজের সম্পত্তির মতো করে রাখতে চেয়েছে, এমনকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই সে শাস্তি এড়াতে পারবে না। অন্যদিকে এটা জংজুনের করা প্রথম অপরাধ, যেটা সে সংশোধন করতে চেয়েছে এবং তার এই কাজের জন্য অনুতপ্ত হয়েছে। তাই আদালত তাকে শুধু 3 মিলিয়ন ওন জরিমানা করছে, যেটা শুনে ওখানকার সবাই হতাশ হয়ে যায়। বিটনা বাইরে আসার পরে হান তাকে বলে জংজুনের প্রতি তোমার এমন সহানুভূতি দেখানোর আগে 2 বার ভাবা উচিত ছিল। বিটনা বলে আমি তাকে সহানুভূতি দেখাইনি, জংজুন যেটা ডিজার্ভ করে ও সেটাই পাবে। এটা বলে বিটনা ওখান থেকে চলে যায়। এরপরে হান জংজুনের সাথে দেখা করতে যায়। জংজুন আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। হান তাকে বলে তুমি যদি এরপরে অঙ্গিনের কোনো ক্ষতি করো তাহলে আইন তোমাকে দ্বিতীয়বার ক্ষমা করবে না, আর আমি যদি রেগে যাই তাহলে কি হবে সেটা আমি নিজেও জানি না। এদিকে দেখা যায় অঙ্গিউন ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে আছে, কারণ জংজুন আবার জেল থেকে ছাড়া পেয়েছে। অঙ্গিউনের বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে বাইরে তার জন্য কিছু খাবার রেখে ওখান থেকে চলে যায়। হান তাকে একটা স্মার্ট ওয়াচ দিয়ে বলে যদি কোনো বিপদ হয় তাহলে এই ঘড়িতে থাকা এসএস বাটনে ক্লিক করতে। তো যাই হোক, এদিকে বিটনা ট্রায়ালের পর থেকে নিশ্চিন্তায় দিন কাটাচ্ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হানের ডিপার্টমেন্টের লোকজন ভাবছিল এতদিন কেটে গেল কিন্তু জংজুন অঙ্গিউনের কোনো ক্ষতি কেন করছে না। হানের এই কারণে চিন্তা হচ্ছিল, তাই সে অঙ্গিউন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যেতে চাইছিল। তখন হানের মা তাকে বলে তুমি সারাক্ষণ এই একজনের পিছনে পড়ে থাকলে এই সময় অন্য কোথাও অঘটন ঘটে যাবে, তাই তুমি এখন থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে তাকে দেখে আসবে। এদিকে বিটনাও একই কথা ভাবছিল, কেন জংজুন অঙ্গিউনকে কিছু বলছে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট মান্দো এসে তাকে বলে তুমি তো ইচ্ছা করলেই জংজুন এখন কি করছে সেটা নিজের আয়নায় দেখতে পারবে। বিটনা তার কথা অনুযায়ী তার আয়নার উপরে অঙ্গিউনের নাম লিখে তাকে দেখছিল। জংজুন আসলে অঙ্গিউনকে মারার জন্য বিভিন্ন হাতিয়ার প্রস্তুত করছিল, যেটা দেখে বিটনা খুশি হয়ে যায়। এদিকে অঙ্গিউন ঘরের ভিতরে একা ছিল। তখন কেউ একজন ডোর নক করে বলে আমাকে ডিটেকটিভ হান পাঠিয়েছে তোমাকে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। অঙ্গিউন তাকে জিনিসপত্র এখানে রেখে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে সে দরজা খুলতেই জংজুনকে দেখতে পায়। জংজুন ঘরের ভিতরে এসে অঙ্গিউনকে মারতে শুরু করে। অঙ্গিউন সাহায্যের জন্য হানের সেই ঘড়িটা অন করতে গেলে জংজুন তার কাছ থেকে নিয়ে সেটা ভেঙে ফেলে এবং তাকে ইচ্ছা মতো মারার পরে যাওয়ার আগে তাকে বলে আমি যাওয়ার পরে তুমি যদি পুলিশকে এ ব্যাপারে জানাও তাহলে আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে বিটনা জংজুনের কাছেই আসছিল। পথে সে আয়নায় দেখতে পায় অঙ্গিউন আত্মহত্যা করার চেষ্টা করছে, যেটা দেখে বিটনার খুশি হচ্ছিল। অন্যদিকে জংগুন অঙ্গিউনকে মারার পরে ক্লান্ত হয়ে ফিরছিল। তখন বিটনা তাকে পিছন থেকে ডাক দেয়। জংজুন তার কাছে যাওয়ার পরে দেখা যায় বিটনা তার সেই জ্ঞানের সিল দেওয়া ছুরিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানেই এপিসোড 1 এর সমাপ্তি হয়।